গোপালগঞ্জে বাড়ল কারফিউ, এতটা সহিংসতার তথ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন। আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেফতার না করা হলে ফের গোপালগঞ্জে মার্চের ঘোষণা। এনসিপি নিরাপরাধ মানুষকে হেনস্থা না করার আহ্বান। দেশে গণতন্ত্র নয়, মপতন্ত্রের রাজত্ব চলছে, মন্তব্য সালাউদ্দিন আহমদের। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ রিজভী। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে, সেখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র। ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন তারিক সিদ্দিকের। ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদকে মামলা। তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা। তালিকা সংশোধন অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন। বাংলা ভাষীদের বিরুদ্ধে ভারত জুড়ে অভিযানে আতঙ্ক, মোদী সরকারকে আদালতের কারণ দর্শানো নোটিশ, মমতার নেতৃত্বে বিক্ষোভ। এবং নারী চ্যাম্পিয়নশিপে ফের ভুটানের মুখোমুখি বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা বিসিবির। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে থাকছে বিস্তারিত। গোপালগঞ্জের কারফিউর সময় আরও বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত কারফিউ চলবে। শিথিল থাকবে ৩ ঘন্টা। আবারও দুপুর ২টা থেকে কারফিউ বহাল থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। গোপালগঞ্জ জুড়ে কারফিউতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এই ঘটনায় এই পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। সহকর্মী জাবিরুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। বাড়ানো হয়েছে গোপালগঞ্জের কারফিউর সময়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে সকাল ১১টা পর্যন্ত কারফিউ চলে দুপুর ২টা পর্যন্ত শিথিল থাকবে। পরে আবারও দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে কারফিউ। এদিকে বৃহস্পতিবার কারফিউ চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে বের হন অনেকেই। তবে জেলা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। শহরের বিভিন্ন রাস্তায় এখনো পড়ে আছে ইট, বাঁশ সহ যান চলাচলে নানা প্রতিবন্ধক সামগ্রী। সড়কে ইজি বাইক ও ভ্যান চলাচল করলেও তার সংখ্যায় কম। আর পুরোপুরি বন্ধ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। আমরা সরকারি চাকরি করি, এই জন্য বের হয়েছি। সরকারি ডিউটি করতে হবে। কিস্তি এলাকাতে মানবে না, কার্ফিউতেও মানবে না, কিস্তিতে দিতে হবে। খাই বা না খাই কিস্তিটাতে দিতে হবে। কারফিউ আসলে আসা ঠিক হই নাই, এরপরও আইসি ফ্যাটে যায়, বউ ছেলে মেয়ে আছে। বাসা বাড়িতে কাজ করি আমরা, গরিব মানুষ খাবো কি ভাই, এই জন্য কাজে বার হয়েছি। এদিকে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এর আগে বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির মার্চ পর গোপালগঞ্জ ঘিরে হামলা ভাঙচুর চালায় আওয়ামী লীগ সমর্থকরা। পরে দিনভর যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জাবিরুল ইসলাম। জাবিরুল, শহরের বর্তমান পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সংঘর্ষের ঘটনায় মামলা ও গ্রেফতার নিয়ে কি বলছে প্রশাসন, বিস্তারিত জানাবেন। আমি এখন আছি আমার যে পিছনে যে স্পটটি রয়েছে, এটি এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের যে পথসভা করেছে সেই পথসভার স্থলটি। আর গতকাল এখানেই পথসভা শেষ করে ফেরার পথে একটু পাশেই শহরের যে লঞ্চঘাট এলাকায়, এখানেই স্থানীয় এবং আওয়ামী লীগের সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এখানে ব্যাপক গুলি পরিস্থিতি সামাল দিতে ব্যাপক গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। আজকে বিকালে আজকে সন্ধ্যায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। সেখানে তিনি বলেছেন যে আসলে এই হামলার বিষয়ে তাদের কাছে কোনো
আগাম কোনো তথ্য ছিল না। তাদের কাছে যে যতটুকু তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী তাদের প্রস্তুতি ছিল। এই যে ঘটনাটা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত বলছেন তিনি। এরকম বিষয়ে তাদের জানা থাকলে আগে থেকেই আরো বেশি প্রস্তুতি নিতে হতো। তিনি আজকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর শেষে তিনি কারফিউর সময়টিও নির্ধারণ করে দেন। আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বেলা ১১টা পর্যন্ত কারফিউ থাকবে এবং পরবর্তীতে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে তিনি জানিয়েছেন। সেখানে উপস্থিত রয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। উনি উনার সাথে কথা হয়েছে, উনি যেমনটি বলছিলেন গ্রেপ্তারের বিষয়ে। এখন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে এখন গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। জাবিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ জাবিরুল ইসলাম। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে ২ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলেছে প্রধান উপদেষ্টার দপ্তর। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্য থাকলেও এমন ভয়াবহ হবে সে ধারণা ছিল না। জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ৪ জন নিহত হয়, আহত হয় সাংবাদিক সহ শতাধিক ব্যক্তি। এ নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ঘাটতির কথাও স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোয়েন্দাদের তো তথ্য ছিল, এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল। নির্দেশনা দিছি ওখানে, এখন ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের। এদিকে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনায় তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ে কমিটি করেছে সরকার। প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা রক্ষায় যে কোনো অবৈধ কর্মকাণ্ড ও সহিংসতা জড়িতদের আইনের আওতায় নেওয়া হবে। প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। 3 সদস্যের কমিটিকে যথাযথ তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেফতার করা না হলে আবারও গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে হবে। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের পথসভায় এসব কথা বলেন তিনি। এই সময় সুশীলতার মোড়কে কেউ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইলে জনগণ তা হতে দেবে না বলে হুঁশিয়ারি দেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। সহকর্মী পঙ্কজ রায়ের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন তারিক মাহমুদ সুজন। বৃহস্পতিবার দুপুরে খুলনা থেকে ফরিদপুর পৌঁছে জেলার সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পরে জনতা ব্যাংক মোড়ে পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। এই সময় সুশীলতার মোড়কে কেউ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইলে জনগণ তা হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করা হবে। বাংলাদেশের মানুষ সুশীলতার মোড়কেও আওয়ামী ফেসিবাদী মুজিববাদী মতাদর্শকে বাংলাদেশে আর উচ্চারিত হতে দেবে না। বাংলাদেশ গতকালকে গোপালগঞ্জে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখেছে, জঙ্গি স্টাইলের হামলা দেখেছে, পুরো বাংলাদেশ আবার তারা সরকার করতে প্রস্তুত হচ্ছে। আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেপ্তার না করা হলে আবারও গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা দিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেন তারা গতকাল রিফাইন্ড আওয়ামী লীগের চিত্র দেখেছে।
পরীক্ষা করতে চায়। গতকালকে রিফাইন্ড আওয়ামী লীগের রিফাইন্ড মুজিবাদের একটা ভাষণ এই দেশের জনগণ দেখেছে। আমরা এখনো সময় দিচ্ছি আইনিভাবে শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। গোপালগঞ্জ ফেসিস্টরা আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে হবে। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে গোপালগঞ্জের নিরপরাধ সাধারণ মানুষকে কোনো ধরনের হেনস্থা না করারও আহ্বান জানান এনসিপির এই নেতা। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে গণতন্ত্র নয় মবতন্ত্রের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল গণতন্ত্রের জন্য, কিন্তু বর্তমানে সেই গণতন্ত্রই ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দলটির রাজনৈতিক অনভিজ্ঞতাকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে পড়ছে। সরকার সতর্ক থাকলে গোপালগঞ্জের ঘটনা ঘটত না বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, আওয়ামী লীগ যেন আর কখনো ফিরতে না পারে তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে। আর দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। রাজধানীর ডিআরইউতে জুলাই গণ অভ্যুত্থান সংস্কারের রূপরেখা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। গোপালগঞ্জের ঘটনা খুনিদের আবার মাথাচাড়া দেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। বলেন, সম্মিলিত উপলব্ধি দরকার, ধরে রাখতে হবে রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। গতকাল গোপালগঞ্জে যেটা হলো, আমি স্তম্ভিত হয়ে গেলাম। সরকার তো আগের দিন থেকেই জানতাম, আমরা সবাই জানতাম সরকার কি ব্যবস্থা নিয়েছে, নাকি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে চারটা মরুক তারপর আমরা কিছু করব। তারপর নিজেরা বসে বিরাট বিবৃতি দিয়েছেন, কাউকে ক্ষমা করা হবে না। এই সমস্ত ক্ষমা করা হবে না আমার বিবৃতি কোনো কাজে আসে? এই গালিগালাজের সংস্কৃতিতে আমাদেরকে এই ধ্বংসস্তূপে এনেছে। সুতরাং আমার অনুরোধ থাকবে, পুরনো সংস্কৃতির কি কি দিক আমরা বাদ দিব, আসেন সেটা নিয়ে কথা বলি। গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাহলে এইরকম একটি শক্তি মাটিতে, যাতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা দেওয়া, তাদের ফিরে আসার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া, আমাদের সকলের দায়িত্ব ঐক্যবদ্ধ হবে। এই জায়গাটা আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কৃষক দলের বিক্ষোভ মিছিল থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে অস্থিতিশীল পরিবেশ। সরকার আর আধুনিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো রাজনীতিবিদের, তাহলে সেই রাজনীতিবিদরা আজকে বঞ্চিত করো কেন? আজকে নির্বাচন পিছানোর কথা বলা হয়, যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র,
এটা নির্বাচন পেছানো অথবা আপনারা কোনো কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গেল 15 বছরের ইতিহাসে কোন দল এত ত্যাগ স্বীকার করেনি যতটা বিএনপি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণ সভায় মির্জা ফখরুল এই কথা বলেন। একটি গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার জানা নেই পৃথিবীর ইতিহাসে কোন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এত ত্যাগ স্বীকার করেছে কিনা। অসংখ্য মিথ্যা মামলা, হত্যা, খুন, জখম এই নিয়ে বিএনপি কিন্তু সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করেছে, মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে এবং একবারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো যেটাকে আমরা বলি যে থামেনি। সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, বরং নতুন ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিও জানাবে জামায়াত। এ সময় গোপালগঞ্জে এসসিপি নেতাদের উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিতে পারেনি বলেও মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি। ব্রিফিংয়ে ফ্যাসিবাদের শেষ শেখর উপড়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানান তিনি। নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে। এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা, রাজনৈতিক, মানবিক, সাংবিধানিক সবকিছু কেড়ে নিয়ে তারা বর্বর একটা যুগ তারা শাসন করেছে। এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয়, এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে। সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ প্রমাণ পেয়েছে দুদক। একই সাথে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় স্ত্রী, ২ সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক জানান, বাস্তবে দেশে বিদেশে আরও সম্পদ রয়েছে, তদন্তে দালিলিক প্রমাণ মিললে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। গত ১৬ বছরে ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে গড়েছেন শত শত কোটি টাকার সম্পদ। তার এই অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, অনুসন্ধানে ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে তারা। একই সঙ্গে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় স্ত্রী, ২ সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, ৬২ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মহাপরিচালক জানান, দেশে বিদেশে আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক, যেগুলোর দালিলিক নথি হাতে পেলে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে। তদন্তকালে যদি আরও যে সমস্ত সম্পদ দেশে এবং দেশের বাইরে রয়েছে, যেগুলি এখনও তথ্যাদি, দালিলিক প্রমাণাদি অনুসন্ধান দলের নিকট আসেনি, সেগুলি যখন আসবে সেই সম্পদ এর সাথে অন্তর্ভুক্ত হবে। এর আগে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের নামে ৮১২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তারেক সিদ্দিকী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। তাফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকেরা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আজকে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ট্রান্সপ্ল্যান্ট করার জন্য শুধুমাত্র খুবই কাছের যে আপনি আপনার ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন, এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে। এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের অনেককেই আর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া লাগবে না। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন ও দেওয়া হয় বৈঠকে। এতে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হতে পারবেন নাগরিকেরা। আজকে যেই আইনটি অধ্যাদেশটি অনুমোদন হলো, এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয়, অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত 1 মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা 18 বছর বয়স হবেন, ভোটার হওয়ার জন্য এলিজিবল হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর খসড়াও অনুমোদন দেয়া হয়। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার দুপুরে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এদিন শুনানির শুরুতে এই মামলার পলাতক 2 আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে পলাতক মোহাম্মদ হানিফ ও মাওলানা তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয় আইনজীবী SM শাহজাহানকে। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। স্টেট ডিফেন্স আইনজীবী SM শাহজাহান বলেন, মুফতি হান্নান সহ যারা স্বীকারোক্তি দিয়েছেন সেগুলো আবারও দেখবেন আপিল বিভাগ। আজকে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রিজাইডেড অ্যান্ড হেডেড বাই অনারেবল চিফ জাস্টিস এটা আজকে শুনানি শুরু হয়। নেক্সট 24 তারিখে বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। আরও যাদের স্বীকারোক্তি আছে এই স্বীকারোক্তি মাননীয় আদালত বলেছেন যে এগুলো আমাদের দেখতে হবে। বাংলা ভাষীদের বিরুদ্ধে কেন অভিযান চালানো হচ্ছে তা জানতে চেয়ে মোদী সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পশ্চিমবঙ্গের সুপ্রিম কোর্ট। এদিকে বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্য মুখ্যমন্ত্রী মমতার নেতৃত্বে কলকাতার রাজপথে নেমেছে বিক্ষোভকারীরা। নীরব দাসের রিপোর্ট। জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। বুধবার এমনই প্রতিবাদী স্লোগান দিয়ে ভারতের কলকাতায় বিক্ষোভে নামে সাধারণ মানুষ। সম্মুখ সারিতে দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জনপ্রিয় আইন প্রণেতাদের। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান ও উড়িষ্যা এবং দক্ষিণ ভারত সহ বেশ কিছু রাজ্যে ধরপাকড় চালায় ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চড়াও হয় বাংলা ভাষায় কথা বলা নাগরিকদের উপর, এমনকি তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীর তকমা দিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের খবরও ছড়িয়ে পড়ে। কলকাতায়ও এমন অভিযান জোরদারের নির্দেশ আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকারের পক্ষ থেকে। এতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও আইন প্রণেতারা রাস্তায় নামতে বাধ্য হয় বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম ANI। বিজেপির এমন আচরণকে বিভাজনের রাজনীতি আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বলা সাধারণকে বিদেশি নাগরিকের তকমা দিয়ে সহিংসতা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। মঞ্চে দাঁড়িয়ে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় সরকারকে প্রশ্নবিদ্ধ করেন তিনি। পশ্চিমবঙ্গ কি ভারতের অংশ নয়? বাংলা কি ভারতের অংশ নয়? তাহলে বাংলায় কথা বলা নাগরিকদের কেন আটক করে জেলে ভরা হচ্ছে? আমরা এমন অন্যায় মেনে নেব না। মহারাষ্ট্র যখন হিন্দি ভাষাভাষীদের বের করে দেয়, সর্বপ্রথম পশ্চিমবঙ্গ প্রতিবাদ জানিয়েছিল। এবারও দেশের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াবো আমরা। কলকাতার বিক্ষোভ সমাবেশে অংশ নেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও যুবনেত্রী সায়নী ঘোষ। বিক্ষোভের পরপরই টনক নড়ে কলকাতা হাইকোর্টের। জমা পড়ে একাধিক অভিযোগও। এতে কেন্দ্র সরকার ঠিক কী কারণে ভারত জুড়ে বাংলাভাষীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এর কারণ দর্শিয়ে একটি হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। কারণ না দর্শালে অস্থিরতা বাড়বে বলেও সতর্ক করা হয়। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।